আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক নিরাপত্তার পর্ব 1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটি, কনভেনশন, প্রোটোকল, এগ্রিমেন্ট, এমওইউ, অ্যাকর্ড, প্যাক্ট, এই জিনিসগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা কি, হ্যাঁ, কোনটা দ্বারা কি বোঝায়, কোনটার আইনি ভিত্তি আছে, কোনটা কোন ফিল্ডে ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের কনভেনশনের পেছনের যে কাহিনীগুলো, হ্যাঁ, এবং বিভিন্ন ট্রিটির যে পেছনের যে কাহিনীগুলো আসলে স্নায়ুযুদ্ধের যেই ইম্প্যাক্ট ছিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা একটু ইন ডিটেলস আলোচনা করব এবং আহ, মোটামুটি স্লাইডে যা আছে সবই প্রিলি উপযোগী, এবং আমি হচ্ছে গল্পের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো দেখেন, এই যে চুক্তির মধ্যে এখানে আছে কি, এগ্রিমেন্ট, ট্রিটি, প্যাক্ট, প্রোটোকল, কনভেনশন, এই সবগুলারই আইনগত ভিত্তি আছে। তার মানে আপনি যদি এই জিনিসগুলোতে সাইন করেন, কোন একটা ট্রিটিতে যদি সাইন করেন বা কোন একটা কনভেনশনে যদি সাইন করেন, তাহলে আপনি ওই যে ওইখানকার যেই নিয়ম কানুন বা ওইখানকার যে আইনগুলো আছে সেগুলো আপনি মানতে বাধ্য। যদি আপনি না মানেন তাহলে আপনার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। তো ট্রিটি বলতে কি বোঝায়? ট্রিটিকে বলা হচ্ছে যে গুরুত্বের দিক দিয়ে প্রথম, অর্থাৎ কোনো কোনো একটা দেশ বা কোনো একটা সংস্থা যদি ট্রিটিতে সাইন করে তাহলে অবশ্যই তাকে ওটা সর্বাধিক গুরুত্ব দিতে হবে, এবং যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আপনার এখানে শাস্তির ব্যবস্থা থাকবে। বিষয় বস্তুর দিক থেকে বিস্তৃত, অর্থাৎ এটা হচ্ছে, যদি আপনি বিষয়বস্তুর কথা চিন্তা করেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে। এইখানে সাধারণত রাষ্ট্রপ্রধানরা স্বাক্ষর করেন, এবং এখানে স্বাক্ষরিত হওয়ার আগে অবশ্যই রাষ্ট্রপ্রধানদের অনুমতি দরকার। এবং এখানে বলছে দুই বা একটা অঞ্চলের কয়েকটা রাষ্ট্রের মধ্যে হতে পারে, অর্থাৎ এটা দ্বিপাক্ষিকও হইতে পারে, বহুপাক্ষিকও হইতে পারে। ওকে। তারপর আসেন কনভেনশন বা সনদ। কোন একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, এমন একটা কমন সমস্যা সমাধানের জন্য অনেকগুলো দেশ একসাথে মিলিত হয়ে যখন একটা দলিলে স্বাক্ষর করে, যেমন আমরা ভিয়েনা কনভেনশন পড়ছি না, ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন, তাই না, ভিয়েনা কনভেনশন পড়ছি। তো এই যে ভিয়েনা কনভেনশনটা যে আমরা পড়ছি, এটার উদ্দেশ্য ছিল কি? এটার উদ্দেশ্য ছিল যে আমাদের ওজোন স্তরের সুরক্ষা রক্ষা, মানে সুরক্ষা প্রদান করতে হবে। এখন উদ্দেশ্য কি? একটাই না, একটা নির্দিষ্ট উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? যে আমরা ওজোন স্তরের কি করব, সুরক্ষা প্রদান করব। এখন একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা অনেকগুলা দেশ, এখানে অনেকগুলা দেশ কিন্তু স্বাক্ষর করছে। দ্যাট মিনস এই সমস্যাটা সমাধানের জন্য এই সবগুলা দেশ একত্রিত হয়ে একটা কনভেনশনে স্বাক্ষর করছে। এবং এটার যদি আইনগত বাধ্যতা, অবশ্যই এটার মানে আইনগত ভিত্তি আছে, এবং আইনতভাবে আপনি এটা মানতে বাধ্য। যদি এটা বাধ্যতামূলক না করা হয় তাহলে সেটাকে বলা হয় ডিক্লারেশন। ঠিক আছে? আপনি যেটা মানে এরকম কোন একটা কনভেনশন যদি আপনি আইনগতভাবে মানে বাধ্যতামূলক না করেন তাহলে ওইটার নাম হয়ে যাবে ডিক্লারেশন বা ঘোষণাপত্র। ওকে। প্রোটোকল, প্রোটোকলটা হচ্ছে ধরেন আপনি একটা কনভেনশন করলেন, ঠিক আছে, একটা কনভেনশন করলেন। এখন ওই কনভেনশনের কোন একটা ধারা বা উপধারায় আপনি হচ্ছে কোন একটা চেঞ্জ আনতে চাচ্ছেন, কোন একটা পরিবর্তন আনতে চাচ্ছেন, বা কোন একটা সংশোধনী আনতে চাচ্ছেন, তখন যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় প্রোটোকল। ঠিক আছে? পরিবেশ সংক্রান্ত চুক্তিগুলো সাধারণত প্রোটোকল হয়ে থাকে। তারপর দেখেন এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে ট্রিটি এর থেকে কম বিস্তৃত। এগুলো আসলে পিডিতে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আন্তর্জাতিক বিষয়গুলি বোঝাপড়ার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। ঠিক আছে? সাধারণত কোন একটা মন্ত্রণালয়ের প্রধান স্বাক্ষর করেন, অর্থাৎ ধরেন বাংলাদেশের হচ্ছে বাণিজ্য মন্ত্রীর সাথে অন্য কোন একটা দেশের বাণিজ্য মন্ত্রীর একটা এরকম এগ্রিমেন্ট হইলো। ঠিক আছে? এরকম হচ্ছে কোন একটা মন্ত্রণালয়ের প্রধান স্বাক্ষর করেন। অ্যাকর্ড, অ্যাকর্ডও হচ্ছে আমাদের একটা, এটার আইনগত ভিত্তি আছে। এটার কি আছে? আইনগত ভিত্তি আছে, অর্থাৎ আপনি মানতে বাধ্যতামূলক, আইনগত ভিত্তি আছে। এবং এটা হচ্ছে এমন একটা প্রসিডিউর, ধরেন আপনি, ধরেন বাংলাদেশ আর হচ্ছে ধরেন নেপাল, এই দুইটা দেশ একটা কি করলো, একটা ট্রিটি করলো, ঠিক আছে, বা একটা চুক্তি করলো। এখন কয়দিন পরে নেপালের মনে হইলো যে না, আমি আসলে এই চুক্তিতে থাকবো না, এটা আমার জন্য লস প্রজেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু তারা একটা অ্যাকর্ড করছে, যেহেতু একটা অ্যাকর্ড করছে, সেহেতু নেপাল যদি মনে করে কয়দিন পরে, ধরেন 5 বছরের একটা চুক্তি করা হইলো, নেপালের হচ্ছে 2 বছরের মাথায় মনে হলো যে না, আমি এই চুক্তিটা থেকে বের হয়ে যাব, তখন নেপালের অবশ্যই বাংলাদেশকে একটা ক্ষতিপূরণ দিয়ে তারপরে বের হইতে হবে। কারণ অ্যাকর্ডের সিস্টেমটাই হচ্ছে এরকম যে দুই পক্ষের মধ্যে এক ধরনের চুক্তি, যাতে এক পক্ষ আরেক পক্ষকে ক্ষতিপূরণের বদলে চুক্তি থেকে অব্যাহতি দেয়। মানে আপনি যদি এই চুক্তি থেকে বের হয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে।
ওকে, প্যাক্ট কি? যে সাধারণত যুদ্ধ শেষে দুই পক্ষ বা যুদ্ধ করবে না এবং একে অপরকে সাহায্য করবে বলে চুক্তি করে। ঠিক আছে, এটা হচ্ছে প্যাক্টের বৈশিষ্ট্য। ধরেন দুইটা পক্ষ যুদ্ধ করছে, এবং আমি এটার একটা এক্সাম্পল আমাদের এখানে আছে, আমি বলি যে যেমন 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়। হ্যাঁ, সিমলা চুক্তি হয়। তো এই সিমলা চুক্তিটা হয়েছিল কেন? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত যে আহ, বাংলাদেশকে সাপোর্ট করছিল, এবং এই যে ভারত পাকিস্তান যুদ্ধ বা পাকিস্তান বনাম ভারত প্লাস বাংলাদেশ যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের শেষে এটা মনে করেন যে একটা চুক্তি হয়েছে। ঠিক আছে, তো এই চুক্তির শেষে এই চুক্তির ব্যাপারটা কি ছিল যে ভারত এবং পাকিস্তান দুইজন দুইজনকে সহযোগিতা করবে এরপর থেকে, এবং একজন আরেকজনের অভ্যন্তরীণ ব্যাপারগুলোতে নাক গলাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্যাক্টের বিষয়বস্তু। আচ্ছা, এই যে এখন একটা পারফেক্ট এক্সাম্পল, প্যারিস প্যাক্ট বা ক্যাগল ব্রায়ান প্যাক্ট বলা হয় এটাকে। তো এটা হচ্ছে 1928 সালে স্বাক্ষরিত হয়েছে, এবং এটার প্রেক্ষাপটটা কি? প্রথম বিশ্বযুদ্ধে আহ, ইউরোপ ইউরোপে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। হ্যাঁ, মানে অনেক অনেক শয়ে শয়ে মানুষ মারা গেছে, হাজারে হাজারে মানুষ মারা গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ববাসীর মনে হইলো যে না, আসলে আমাদের একটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো একটা সংগঠন তৈরি করা দরকার বা কোনো একটা চুক্তি তৈরি করা দরকার। তো এই জন্য অনেক চেষ্টার ফলে 1928 সালে একটা প্যাক্ট করা হইলো। এটার সদস্য সংখ্যা ছিল 62 জন, এবং এটার উদ্দেশ্য ছিল যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ। কিন্তু এই চুক্তিটাকে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাইতে পারছে? পারে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকাইতে না পারলেও বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলেও আসলে এটার এইটার মাধ্যমেই কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বীজ বপন হয়েছিল। ঠিক আছে, এবং এটার ধারাবাহিকতায় পরে কিন্তু জাতিসংঘ গঠন হয়েছে এবং অন্যান্য শান্তি চুক্তি হয়েছে। ঠিক আছে, তার মানে এই প্যারিস প্যাক্টটাকে ফালাই দেওয়া যাবে না। এখানে যেটা মনে রাখতে হবে, প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? 1928 সালে, এবং এটার উদ্দেশ্য ছিল কি? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ। এগুলো পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সমঝোতা স্মারক, এটা আসলে কোনো আইনগত ভিত্তি নাই। মানে সমঝোতা স্মারক বলতে ধরেন যে এই যে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন সফরে গেল, এখানে কিন্তু অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মানে দ্যাট মিনস এখানে হচ্ছে জাস্ট আমরা একমত হয়েছি, হ্যাঁ আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আমরা কিছু বিষয় নিয়ে কাজ করতে পারি, এই বিষয়ে জাস্ট একমত হওয়া। এখানে কোনো আইনগত ভিত্তি নাই। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সনদ, এবং এইগুলার পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই দেখি আমরা হচ্ছে গণহত্যা সনদ। গণহত্যা সনদ হচ্ছে, এটা স্বাক্ষরিত হয় কত সালে? 1948 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্লাইডে যাচ্ছে সব প্রিলির জন্য ইম্পর্টেন্ট, আর আমি যেগুলো মুখে বলতেছি এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের জিনিস, এগুলো আপনার কনসেপ্ট বিল্ড আপের ক্ষেত্রে বেশ কাজে লাগবে এবং রিটেনও বেশ কাজে লাগবে। তো এই গণহত্যা সনদের অফিসিয়াল নামটা কি? দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। তাহলে কি বলছে? দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট, তাহলে প্রিভেন্ট করা এবং পানিশমেন্ট করা অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, অর্থাৎ জেনোসাইডের বিরুদ্ধে কেউ যদি জেনোসাইড করে বা করতে চায় তার প্রিভেনশন করা, এবং কেউ যদি জেনোসাইড করে তাকে পানিশমেন্ট দেয়। এটাই হচ্ছে আমাদের এই গণহত্যা সনদের মূল লক্ষ্য। দেখেন, আপনি যদি অফিসিয়াল নামটা ভালো মতো বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি। ঠিক আছে, দ্যাট মিনস কেউ যদি গণহত্যা করতে চায় তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রিভেন্ট করব, এবং যদি কেউ করে ফেলে গণহত্যা তাহলে অবশ্যই তাকে আমরা শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবো। এটা স্বাক্ষর হয় হচ্ছে, এই তারিখটা ইম্পর্টেন্ট, 9 ডিসেম্বর 1948, এবং এটা কার্যকর হয় হচ্ছে 1951 সালে। এগুলো হচ্ছে একদম টিএম করে ফেলতে হবে খুব ভালো মতো। চুক্তির উদ্দেশ্য কি? চুক্তির উদ্দেশ্য গণহত্যার মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠনে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা। এই যে এখানে দেখেন যে পানিশমেন্ট, এবং এই কনভেনশনের মাধ্যমে গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে। গণহত্যা বলতে আসলে কি বোঝায় ওইটা এই কনভেনশনের মাধ্যমে মানে কি বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে অনুমোদনকারী দেশ হচ্ছে 153টা। এখানে অনুচ্ছেদ আছে হচ্ছে 19টা, এবং আহ বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 1900 কত সালে? 98 সালে। এই 5 অক্টোবর এটা লাগবে না। এবং বাংলাদেশ সহ 5টি দেশের আপত্তি আছে হচ্ছে 9 নং অনুচ্ছেদে। তাহলে এখানে অনুচ্ছেদ আছে কয়টা গণহত্যা সনদে? 19টা। আর বাংলাদেশের আপত্তি আছে কত নং অনুচ্ছেদে? 9 নং অনুচ্ছেদে। এই 9 নং অনুচ্ছেদটা কি? এটা হচ্ছে বলছে যে প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। ব্যাপারটা একটু চিন্তা করেন, যে মনে করেন আহ বাংলাদেশ আর
পাকিস্তান যে যুদ্ধ করলো, বাংলাদেশের পাকিস্তান যে 1971 সালে যে যুদ্ধ করছে, তো এই যে পাকিস্তান আর বাংলাদেশ 1971 সালে যুদ্ধ করলো, এখন পাকিস্তান তো বাংলাদেশে কি গণহত্যা চালাইছে। এখন আমি মানে বাংলাদেশ যদি পাকিস্তানের বিরুদ্ধে গণহত্যার মামলা করতে চায়, তাহলে তাকে পাকিস্তানের অনুমতি নিতে হবে, যে পাকিস্তান বা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলবে যে হ্যাঁ আমি আপনার দেশের নামে হচ্ছে গণহত্যার মামলা দায়ের করতে যাচ্ছি। হ্যাঁ, এটা কি আসলে বাস্তবসম্মত কোনো কথা যে আমি পাকিস্তান পাকিস্তান আমার দেশে গণহত্যা চালাইছে, আমি পাকিস্তানের বিরুদ্ধে মামলা দায়ের করব, এবং আমাকে পাকিস্তানের অনুমতি নিতে হবে যে আমি তোমার বিরুদ্ধে মামলা করতে চাইতেছি, তুমি আমাকে পারমিশন দাও। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? এই জন্য বাংলাদেশ এই যে 9 নং অনুচ্ছেদ, যেটা যে প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি নিতে হবে, এটা বাংলাদেশ স্বাক্ষর করে নাই। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম আর কি, ঠিক আছে? এখন এই যে গণহত্যা সনদ অনুসারে গণহত্যার অপরাধ কয়টা? 5টা। কয়টা অপরাধ গণহত্যার অপরাধ? 5টা। এমসিকিউতে আসবে গণহত্যার অপরাধ কয়টা, কি কি কারণে গণহত্যা কাউন্ট হইতে পারে। দেখেন, গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, গোষ্ঠীর সদস্য নির্দিষ্ট একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা গোষ্ঠীর সদস্যকে হত্যা করেন। ধরেন ধরেন বাংলাদেশে আপনি হচ্ছে সকল মুসলমান বাদে সকল জাতিকে নির্মূল করতে চান, ঠিক আছে? হিন্দু গোষ্ঠীকে আপনি নির্মূল করতে চান, ওটা গণহত্যা হিসেবে কাউন্ট হবে বা গণহত্যা হিসেবে কনসিডার করা হবে। সদস্যের শারীরিক এবং মানসিকভাবে আহত করা, কোন একটা গোষ্ঠীর সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে আহত করা, এমন কর্মসূচি গ্রহণ করা যাতে একটি গোষ্ঠী সম্পূর্ণরূপে বা আংশিক ধ্বংস হয়ে যেতে পারে। মানে আপনি ধরেন চিন্তা করলেন যে ইন্ডিয়ায় যারা মুসলমান আছে, তাদের হচ্ছে সন্তান জন্মদান করা নিষেধ। সাপোজ কথার কথা, ইন্ডিয়ায় মুসলমানদের সন্তান জন্মদান করা নিষেধ, তাহলে কি ধীরে ধীরে তারা কি এটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না? মুসলিম জাতি ইন্ডিয়াতে ধ্বংস হয়ে যাবে, তাই তো? এইরকম একটা ব্যাপার আর কি। এমন কোনো কর্মসূচি বা এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যাতে কোনো একটা গোষ্ঠী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, দেখছেন এই যে একই টাইপের জিনিসপাতি আর কি। জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা, মনে করেন জোরপূর্বক আপনি হিন্দুদেরকে মুসলমান বানায় ফেলেন অথবা মুসলমানকে হিন্দু বানায় ফেলেন, এই টাইপের। তো এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং প্লির জন্য ইম্পর্টেন্ট। প্লিতে আসবে যে নিচের কোনটি গণহত্যা সনদ অনুসারে গণহত্যার অপরাধ নয়, অথবা গণহত্যার সনদ অনুসারে গণহত্যার অপরাধ কয়টি, এভাবে প্রিলিতে কোশ্চেন আসবে। ওকে। আচ্ছা, তো এই গণহত্যা সনদ নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টকে বলা হয় এটাকে বলা হয় R2P। এটা রিটেনের একটা কনসেপ্ট। তো R2P জিনিসটা কি? R2P জিনিসটা হচ্ছে যে কোন একটা দেশের অভ্যন্তরে যদি গণহত্যা হওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়, তাহলে ওই দেশের সরকার ওই দেশের জনগণকে রক্ষা করবে, ঠিক আছে? বা যদি এমন হয় ঘটনাটা, কোন একটা দেশের সরকারই ওই দেশের কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে গণহত্যা চালাইতে চাচ্ছে, তখন বিশ্ববাসীর দায়িত্ব হচ্ছে ওই সরকারের হাত থেকে ওই গোষ্ঠীকে রক্ষা করা, ঠিক আছে? এটাই হচ্ছে R2P বা রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, অর্থাৎ প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, ঠিক আছে? তারপর হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এটাকে কি বলা হয়? OHCHR। এটা কিন্তু প্রিলিতে এমসিকিউ আসে, OHCHR এর পূর্ণরূপ কি? তাহলে OHCHR এর পূর্ণরূপ হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, অর্থাৎ হিউম্যান রাইটস এর জন্য যে ইউনাইটেড নেশনের হাই কমিশনার অফিস আছে ওইটা আর কি, ঠিক আছে? আচ্ছা, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এইটা খুবই আহ এখানে খুব একটা ভূরাজনৈতিক ব্যাপার স্যাপার লুকায় আছে। ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, তো এখানে কি বলছে? জাতিসংঘে গৃহীত একটি ঘোষণা এবং দুটি আন্তর্জাতিক চুক্তিকে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস বলা হয়। কি বলা হয়? একটি ঘোষণা এবং দুটি চুক্তি, দুটি আন্তর্জাতিক চুক্তিকে বলা হয় কি? ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। তো ঘোষণাটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা হচ্ছে 1948 সালে গৃহীত হয়। কত? 1948 সালে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তো এটা হচ্ছে আমাদের একটা ডিক্লারেশন আর দুইটা চুক্তি। একটা কি? বেসামরিক বা এটাকে নাগরিকও বলা যায়, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি একটা। আরেকটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। এইখানে দেখেন যে এই দুইটা চুক্তি হচ্ছে করা হয়েছে 1966 সালে, 1966 সালে। তো ব্যাপারটা কি আসলে? ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে, দেখেন এই যে
ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ওই যে একটা কথা বলছিলাম না যে ডিক্লারেশন যদি হয় তাহলে ওইটা আসলে আইনগত ভাবে মানতে কেউ বাধ্য নয়, তাই না? তো ডিক্লারেশন যেটা হয়েছে এটা আসলে কেউ ওইভাবে মানার জন্য বাধ্য নয়। কিন্তু আমরা তো চাই যে হিউম্যান রাইটসটা সবাই মানতে বাধ্য থাকুক, যার কারণে আমার কি দরকার? চুক্তি দরকার, তাই না? চুক্তি দরকার, চুক্তিতে কি সবাই মানতে বাধ্য। তো এটা হচ্ছে 1948 সালে হয়েছে। তো জাতিসংঘ চাইছিল বা ইউনাইটেড নেশনস চাইছিল যে একটা এই যে ঘোষণাপত্র এবং আরেকটা চুক্তির মাধ্যমে সব সব পক্ষ যেন একত্রে একটা ঐক্যমতে পৌঁছায়। ঠিক আছে? তো ওই টাইম দেখেন 1966 সাল, এই টাইমটা কি? এই টাইমটা হচ্ছে স্নায়ুযুদ্ধ একদম পিক টাইমে আছে। তৎকালীন দুই পরাশক্তি ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন একদম স্নায়ুযুদ্ধের পিক টাইমে, দুইটাই শক্তিশালী রাষ্ট্র, পরাশক্তি, এবং দুইটাই দুইটাই হচ্ছে নিউক্লিয়ার, তাদের হচ্ছে ওয়ারহেড আছে, তাই না? পারমাণবিক অস্ত্র আছে। তো কেউ তো তা কাউরে গুনে না। এখন ব্যাপার হচ্ছে তখন জাতিসংঘ চাইতেছে একটা চুক্তি হোক, কিন্তু জাতিসংঘের দুই স্থায়ী সদস্য, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে কি আমেরিকা, আমেরিকা চাচ্ছে যে না তাদের প্রভাব বলয়ে একটা চুক্তি হোক, আবার সোভিয়েত ইউনিয়ন চাচ্ছে তাদের প্রভাব প্রভাব বলয়ে আরেকটা চুক্তি হোক। কারণ কি? কারণ তাদের তাদের দুই দেশেরই কিন্তু রাজনৈতিক মতাদর্শ এবং মানে রাজনৈতিক মানে বোঝাপড়ার মধ্যে কিন্তু ঝামেলা আছে। তাদের রাজনৈতিক ধরনটা এক না, এবং তাদের আদর্শেরও কি একটা অমিল আছে। আহ ইউএসএ চাই হচ্ছে ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করতে সারা পৃথিবীতে, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে, এবং সোভিয়েত ইউনিয়ন চাই কি? সোভিয়েত ইউনিয়ন চাই হচ্ছে সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। তো দেখেন এই যে বেসামরিক ও হচ্ছে রাজনৈতিক অধিকার সম্পর্কিত, এটা এটা হচ্ছে ইউএস এর প্রভাবে হয়েছে। এবং এই চুক্তিতে বলা হয়েছে যে না মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে, মানুষের হচ্ছে কথা বলার স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, হ্যাঁ গণতন্ত্র থাকবে। এগুলাই হচ্ছে মানবাধিকার বলতে এই জিনিসগুলাই বোঝায় কি? ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, তারপর হচ্ছে মৌলিক অধিকার, তারপর হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানে মানবাধিকার বলতে এই জিনিসগুলাই বোঝায়। তো এই চুক্তিতে হচ্ছে এই জিনিসগুলা ইনক্লুডেড হয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন মনে করে যে না আসলে মানবাধিকার বলতে সে সে বলতেছে যে মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে সে আসলে বাক স্বাধীনতা দিয়ে কি করবে? তো তার হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, তারপর হচ্ছে সামাজিক স্বাধীনতা এবং সাংস্কৃতিক স্বাধীনতা, এই জিনিসগুলার কথা বলছে সোভিয়েত ইউনিয়ন। তো যার কারণে এই সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে, আচ্ছা আমি ইউএসএসআর দেই, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয় হচ্ছে দ্বিতীয় চুক্তিটা হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে প্রিলি উপযোগী পড়া হচ্ছে যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এ কি আছে? একটা ঘোষণা এবং দুইটা আন্তর্জাতিক চুক্তি, এবং এই ডিক্লারেশনটা হচ্ছে 1947 সালে দেওয়া হয়। আর আপনার এখানে 1966 সালে হচ্ছে দুইটা চুক্তি হয়, এবং 1948 সালে 10 ডিসেম্বর হচ্ছে এটা দেয়া হয়েছে এই ডিক্লারেশন। আর 1948 সালে 9 ডিসেম্বর হচ্ছে গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। ওকে। আচ্ছা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দেখেন এই যে 10 ডিসেম্বর, এটাকে বলা হয় সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র। এবং এটা হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালে স্বাক্ষর হয়। এটার স্বাক্ষর হয়েছে হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এবং মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের দুটি এন্টিটি, মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের দুটি এন্টিটি, একটা হচ্ছে আহ ইউএনএইচআরসি এবং আরেকটা হচ্ছে OHCHR, এই দুইটা। ওকে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ, জাতিসংঘের মানবাধিকার পরিষদ এটাকে কি বলা হয়? ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এটা ইউএনএইচআরসি, হ্যাঁ, এটা আমার এগুলো আসলে মুখ দিয়ে বের হইতে চায় না। ইউএনএইচআরসি, তাহলে এটার পূর্ণরূপ কিন্তু পরীক্ষায় আসে যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এবং এটা প্রতিষ্ঠা কত সালে? 2006 সালে। এটা সদর দপ্তর কোথায়? জেনেভায়। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 47। বাংলাদেশ কিন্তু এটার সদস্য হিসেবে আছে। তাহলে ইউএনএইচআরসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এটা প্রতিষ্ঠা কত সালে? 2006 সালে। সদর দপ্তর হচ্ছে জেনেভা। সদস্য হচ্ছে 47। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, ঠিক আছে, মানবাধিকার হাই কমিশন, এটাকে বলা হয় কি? OHCHR। তো এটার ইংলিশ কি? অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এটা প্রতিষ্ঠা হয় 1993 সালে, এবং এটা সদর দপ্তর জেনেভা। ঠিক আছে, তাহলে দুইটা সদর দপ্তর আমরা কোথায় দেখতেছি? জেনেভাতে। একটা হচ্ছে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর একটা হচ্ছে 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দেখেন বাংলাদেশের যে জুলাই আপরাইজিং হইলো, এই
জুলাই আগস্ট মানে যেখানে যে গণহত্যাটা হয়েছে, তো এই জায়গায় দেখেন যে ইউএনএইচআরসি মানে মানবাধিকার পরিষদের আহ, এই ইউএনএইচ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ হলো কি, যে কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে অনুসন্ধান করা, অর্থাৎ কোনো একটা বিরোধ বা সংঘাত শেষ হওয়ার পরে ওইখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইলো, কেমন কেমন মানুষ মারা গেল, এই জিনিসগুলো সম্বন্ধে তারা ইনভেস্টিগেট করে। তো 1963 সালে ভিয়েতনামের জন্য এই মিশন গঠন করা হয়েছিল। আচ্ছা, আমাদের আহ, সাবেক প্রধান উপদেষ্টা উনি হচ্ছে দায়িত্ব গ্রহণের পরে উনি 2024 সালের 16ই সেপ্টেম্বরে জাতিসংঘকে জানায় যেন মানবাধিকার, যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে যেন তারা তদন্ত কার্যক্রম শুরু করে। ঠিক আছে, এবং ওই যে তখন যে মানবাধিকার কমিশনের যে জাতিসংঘ মানবাধিকার যে কমিশন, এখানের চেয়ারম্যান ছিল যে ভলকার তুর্ক, তাকে হচ্ছে আমন্ত্রণ জানায় এবং সে নিজে এসে কিন্তু এখানে কার্যক্রম তদারকি করছিল। ওকে, এখন আসেন জেনেভা কনভেনশন। তো জেনেভা কনভেনশনটা কত 1949 সালে গৃহীত হয়েছে। এখানে হচ্ছে বলা হয়েছে যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত সনদ। তো এটার একটা প্রেক্ষাপট আছে, আমরা চলুন একটু প্রেক্ষাপটটা জানি। তো এটাকে হচ্ছে আমরা যদি রেড ক্রস সংগঠনের নাম শুনে থাকি, ওইখান থেকে হচ্ছে এই জিনিসগুলো আসছে, চলুন একটু দেখি। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট। কে? হেনরি ডুনান্ট। তো এই লোক হচ্ছে 1859 সালে ইতালিতে যায় তার ব্যবসায়িক কাজে। সেখানে গিয়ে দেখে যে সলফেরিনো নামক এক জায়গায় এখানে ফ্রান্স এবং হচ্ছে অস্ট্রিয়া তুমুল যুদ্ধ করতেছে। কে? ফ্রান্স এবং অস্ট্রিয়া সেরকম যুদ্ধ করতেছে, এবং যুদ্ধে অলরেডি প্রায় দুই দেশের 40,000 সেনা সদস্য নিহত হয়েছে এবং প্রচুর সেনা সদস্য আহত হয়ে রয়েছে। তো এটা দেখে তিনি খুব অবাক হইলেন, কি ব্যাপার, মানে যুদ্ধ হচ্ছে, অনেক সেনা আহত হয়ে রয়েছে, নিহত হয়েছে, কিন্তু কেউ এদের কোনো সেবা দিচ্ছে না, আহতদের কেউ কোনো সেবা দিচ্ছে না। তখন তিনি ওই সলফেরিনের মানুষকে নিয়ে তিনি ওই দেশ দলমত নির্বিশেষে সকল সেনা সদস্য এবং সকল আহতদেরকে কি করছে, সেবা প্রদান করছে, সেবা প্রদান করে তাদেরকে সুস্থ করে তুলছে। এবং তিনি যখন দেশে আসে, তিনি দেশে এসে একটা বই লেখে, এ মেমোরি অফ সলফেরিনো নামে, এ মেমোরি অফ সলফেরিনো, সলফেরিনো এই নামে একটা বই লেখে, যেখানে তিনি ওই দেশের যা দেখে আসছে ওইগুলো একটু ব্যাখ্যা করছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। এবং সেখানে তিনি দুইটা প্রস্তাব দেয়। একটা প্রস্তাব হচ্ছে যে পৃথিবীতে যখন শান্তি বিরাজ করবে তখন প্রতিটি দেশে একটা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলা, যারা যুদ্ধের সময় আহতদের চিকিৎসা করবে, দলমত নির্বিশেষে সবাইকে চিকিৎসা করবে। আরেকটা প্রস্তাব হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে নিয়োজিত যেসব চিকিৎসারা বা সেবা চিকিৎসক বা হচ্ছে স্বেচ্ছাসেবী লোকজন থাকবে, তাদেরকে যেন কোনোভাবে অ্যাটাক না করা হয় সেই জন্য একটা চুক্তি গ্রহণ করা। তো তার এই যে দুইটা প্রস্তাবের ভিত্তিতে 1863 সালে রেড ক্রস এই সংগঠনটা প্রতিষ্ঠা করা হয়। এবং আহ, এই জেনেভা কনভেনশনে যে 4টা চুক্তি আছে, দেখেন কত, একটা হচ্ছে 1864, 1906, 1929 এবং 1949 সালে এই 4টা চুক্তি গৃহীত হয়েছে। তো প্রথম চুক্তিটা কি, যে যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি, অর্থাৎ তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে তাদের অবস্থাটা উন্নত করা। তাহলে কি যুদ্ধাহত, যুদ্ধে যারা আহত হয়েছে, যুদ্ধে যারা আহত হয়েছে একটু ভালো মতো মনে রাখবেন, যুদ্ধে যারা আহত হয়েছে এবং অসুস্থ সৈন্য যারা আছে তাদের সার্বিক অবস্থা উন্নতির জন্য কি এই চুক্তিটা। তারপর দেখেন এটা হচ্ছে যুদ্ধে যুদ্ধাহত বা যুদ্ধে আহত, তারপর বলছে সমুদ্র যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের অবস্থা সার্বিক উন্নতি। তাহলে প্রথমটা হচ্ছে কি, জাস্ট যুদ্ধাহত। দ্বিতীয়টা হচ্ছে সমুদ্র ক্ষেত্রে যুদ্ধের সময়। তৃতীয়টা হচ্ছে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা। মানে যুদ্ধবন্দী যারা হয় তাদেরকে আপনি চাইলে আপনার দাস বানায় রাখবেন বা হচ্ছে যা খুশি তা করবেন, ইচ্ছা মতো মারবেন, কাজ করাবেন, এরকম না। তাদেরও কোনো একটা নিয়মের মধ্যে রেখে তাদের সাথে ব্যবহার মানে বিহেভ করতে হবে। 4 নম্বরটা হচ্ছে বেসামরিক জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা। অর্থাৎ দেখেন আপনি শুধুমাত্র যুদ্ধ হইলে তো শুধু যারা যুদ্ধ করে তারাই আহত হয় না বা তারাই আক্রান্ত হয় না, বেসামরিক জনগণ যারা আমাদের মতো ম্যাঙ্গো পিপল যারা আছে তারাও তো আক্রান্ত হয়, তাই না? তো তাদের কেউ যেন আমাদের জীবন এবং সম্পদের সুরক্ষা দিতে পারি, সেই জন্য এটা হচ্ছে 4 নম্বর চুক্তি। তাহলে প্রথমটা কি, যুদ্ধাহত এবং অসুস্থ সৈন্যদের সেবা প্রদান। 2 নম্বরটা হচ্ছে সমুদ্র ক্ষেত্রে যারা আহত হবে, যুদ্ধে যারা আহত হবে তাদেরকে কথা বলা হয়েছে। 3 নম্বরে কি, যুদ্ধবন্দীদের কথা বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে বেসামরিক জনগণের সুরক্ষা প্রদান।
ওকে। এবং এই রেড ক্রস সংগঠনটা কিন্তু তিনবার, সবচেয়ে বেশি তিনবার নোবেল পায়। একটা হচ্ছে 1917 সালে, একটা হচ্ছে 1944 সালে, এবং আরেকটা কত সালে বলেন তো? 1963 সালে। এখন কোন কোন বছরে কি জন্য নোবেল পাইছে? এই যে 1917 সালে পাইছে, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা বেশ কার্যকর ভূমিকা রাখছিল, ঠিক আছে, যার কারণে এখানে নোবেল দেওয়া হয়েছে তাদের। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা বেশ সক্রিয় ছিল, তারা যারা আহত যুদ্ধাহত, হুম, যুদ্ধে যারা হচ্ছে নিহত হয়েছে এবং এই রিলেটেড লোকজনদের তারা বেশ সাহায্য সহযোগিতা করছে। এবং 3 নাম্বারটা হচ্ছে তাদের 100 বছর পূর্তি উপলক্ষে, তাদের প্রতিষ্ঠা হয়েছে কত, 1863। আর 1963 সালে 100 বছর পূর্তি উপলক্ষে এই 100 বছরে তাদের যে অবদান, সেই অবদানের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। এই 3টা নোবেল তারা পাইছে। এবং হেনরি ডুনান্ট নিজে হচ্ছে 1901 সালে নোবেল পাইছে। এগুলো কিন্তু প্রিলির জন্য বেশ ইম্পর্টেন্ট পড়া, হ্যাঁ, এগুলো সব প্রিলির জন্য ইম্পর্টেন্ট পড়া, স্লাইডে যেগুলো আছে। জেনেভা কনভেনশন হচ্ছে 1951। এটা হচ্ছে শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণ বিধি সংক্রান্ত সনদ। শরণার্থী এবং অভিবাসীদের প্রতি আচরণ বিধি সংক্রান্ত সনদ, অর্থাৎ আপনার দেশে অন্য দেশের লোকজন যখন শরণার্থী হয়ে আসবে, আপনি চাইলেই তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে পারবেন না, ইচ্ছা মতো মানে খাটাইতে পারবেন না, কিছু নিয়ম কানুনের বেড়াজালে কিন্তু আপনি আবদ্ধ। দেখেন, এটাই স্বাক্ষরকারী দেশ হচ্ছে 149টা, এবং বাংলাদেশ কিন্তু এই সনদে বা এই কনভেনশনে স্বাক্ষর করে নাই। স্বাক্ষর করে নাই কেন? কারণ আপনি যখন জেনেভা কনভেনশনে 1951 সালে জেনেভা কনভেনশনে স্বাক্ষর করবেন, অর্থাৎ শরণার্থী রিলেটেড যে জেনেভা কনভেনশন আছে ওইটাই স্বাক্ষর করবেন, তখন এই যে নিয়ম কানুন আছে বা যে আচরণ বিধি আছে, আপনাকে এগুলো অবশ্যই মেনে চলতে হবে, ঠিক আছে? মানে এইখানে কি নিয়ম কানুন আছে, যে ওই দেশের মানে শরণার্থী যারা, তাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে, তাদেরকে হচ্ছে সরকারি কাজে নিয়োগ লাভ দিতে হবে, হুম, ইচ্ছা মতো দেশে চলাচলের স্বাধীনতা দিতে হবে, ঠিক আছে? তো মৌলিক অধিকারগুলো দিতে হবে। তার মানে দেখেন আপনি, আমাদের দেশে প্রায় হচ্ছে 20 লাখ রোহিঙ্গা আছে সম্ভবত, প্রায় 12 লাখ রোহিঙ্গা আছে সম্ভবত। এদেরকে আমি যদি মৌলিক স্বাধীনতা দিতে চাই, মৌলিক অধিকার দিতে চাই, বাক স্বাধীনতা দিতে চাই, সরকারি কাজে নিয়োগ লাভের অধিকার দিতে চাই, তাহলে দেখেন তো আমাদের দেশটা কি সার্বভৌমত্বের, মানে দেশের সার্বভৌমত্ব কি হুমকির হুমকির মুখে পড়বে না? অন্য আরেকটা দেশের মানুষ আমাদের সরকারি কাজে নিয়োগ লাভ করবে, তারা সকল ধরনের সুযোগ সুবিধা লাভ করবে। আমাদের দেশের তো এত অ্যাবিলিটিও নাই যে আমরা এত মানুষকে প্রোভাইড করব, তাই না? সবকিছু চিন্তা ভাবনা করে বাংলাদেশ আসলে এই জেনেভা কনভেনশন 1951-তে স্বাক্ষর করে নাই। ওকে। তো দেখেন, তারপর হচ্ছে গুম গুম বিরোধী আন্তর্জাতিক সনদ। এটার ফুল ফর্ম কি? যে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ঠিক আছে? তো দেখেন, এটা হচ্ছে জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন। এটা গৃহীত হয় কত সালে? 2006 সালে। এবং এটা স্বাক্ষর হয় হচ্ছে, মানে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় 2006 সালে, এবং স্বাক্ষর হয় কত সালে? 2007 সালে। মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 98টি, এবং বাংলাদেশ হচ্ছে 98তম। বাংলাদেশ বাংলাদেশ 98তম দেশ, ঠিক আছে? এবং এটা কার্যকর হচ্ছে 2010 সালে। দেখেন, বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী সময় 2024 সালের 29 আগস্ট 98তম দেশ হিসেবে এটা স্বাক্ষর করে। কেন স্বাক্ষর করে? কারণ বিগত সরকারের আমলে বাংলাদেশে প্রচুর মানুষ গুম হয়েছে, তাই না? গুম খুনের শিকার হয়েছে, গুম হয়েছে, তারপরে আর ফিরে আসে নাই, কথা নাই বার্তা নেই, তাকে গুম করে ফেলছে। এই যে গুমের বিচার করার জন্য বা ইন্টারন্যাশনাল এটাকে রিকগনাইজ করার জন্য অবশ্যই গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদ আছে এখানে স্বাক্ষর করার প্রয়োজন ছিল। যার কারণে বাংলাদেশ 5 আগস্টের পরবর্তী সময়ে 2024 সালের 29 আগস্ট এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করেন, ঠিক আছে? এটার প্রতিষ্ঠা হয়েছে কত, 2007 সালে, এটা তো দেখলামই। গুমকে ঘোষণা করা হয় মানবতা বিরোধী অপরাধ, ঠিক আছে? তার মানে আগের সরকার আসলে গুম, যাদের গুম করছে দ্যাট মিনস মানবতা বিরোধী অপরাধ করছে। এখন আসেন নয়া আটলান্টিক সনদ। দেখেন, জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় তখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কি, যে 1941 সালে আটলান্টিক মহাসাগরে একটা রণতরীতে ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হচ্ছে ইউকে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই দুজন একটা বৈঠক করেন, এবং সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। তো ওইটাকে বলা হয়তো হচ্ছে আটলান্টিক সনদ। ওইটাকে কি বলা হয়তো? আটলান্টিক সনদ।
তো এই যে 1941 সালে যে ঘটনাটা ঘটছে, ওই টাইপের সেম একটা ঘটনা ঘটাইছে 2021 সালে, এবং এইখানে আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তারা হচ্ছে আরেকটা সনদ স্বাক্ষর করেন, যেটাকে বলা হয় হচ্ছে নিউ আটলান্টিক চার্টার বা নয়া আটলান্টিক সনদ। ঠিক আছে? তো এই সনদে যে যে ব্যাপারগুলো গৃহীত হয়েছে সেগুলো হচ্ছে এখানে দেয়া আছে। আপনারা একটু কাইন্ডলি এটা রিডিং করে নিন এই স্লাইডটা। ঠিক আছে? আহ আচ্ছা, এখানে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এখানে আসছে। এটা আমরা আগে দেখে আসছি, এটা এখানে না আসলে মানে ভালো হতো। আচ্ছা, এখন আমরা দেখবো গুরুত্বপূর্ণ চুক্তি। ঠিক আছে? তো এই চুক্তিগুলো একটু ভালো মতো জানবেন। কি কি জানবেন এই চুক্তিতে হচ্ছে? কারা কারা স্বাক্ষর করছে? নাম্বার ওয়ান, কোন কোন পক্ষ, দ্যাট মিনস কোন কোন দেশ, কোন কোন পক্ষ, মানে কি নিয়ে এই গ্যাঞ্জামটা হয়েছিল যার কারণে চুক্তি করতে হয়েছে। হ্যাঁ, ঝামেলার বিষয়বস্তু, ঝামেলার বিষয়, এটা জানবেন। তারপর হচ্ছে জানতে হবে মধ্যস্থতা করছে কে, মধ্যস্থতাকারীকে, মধ্যস্থতাকারী, এবং এই চুক্তিটা কত সালে হয়েছে, কত সালে হয়েছে, এবং এর বাইরে যদি বিশেষ কোনো তথ্য থাকে ওটা একটু জানতে হবে। ওকে? তাহলে দেখেন তো, তাশখন্দ চুক্তি, তাশখন্দ চুক্তিটা হয়েছে কোথায়? এটা হয়েছে, আচ্ছা আরেকটা জিনিস জানবে, সেটা হচ্ছে কোথায় চুক্তিটা হয়েছে, কোথায় চুক্তিটা কোথায় বাস্তবায়িত হয়েছে। তো স্থান কোথায়? তাশখন্দ। তাশখন্দ কোথায়? উজবেকিস্তান। তৎকালীন, তৎকালীন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের একটা জায়গা। চুক্তির লক্ষ্য কি? যে কাশ্মীর কেন্দ্রিক ভারত ও পাকিস্তানের যুদ্ধাবসান ও শান্তি স্থাপন। দেখেন এটা স্বাক্ষরিত হয়েছে কত সালে? 1966 সালের 10 জানুয়ারি। এই যে 1965 সালে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধের শান্তি চুক্তি হিসাবে এই যুদ্ধটা সংগঠিত, মানে এই চুক্তিটা সংগঠিত হয়েছে। ওকে? স্বাক্ষর করেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান। মধ্যস্থতাকারী হচ্ছে তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনি। তাহলে এটা কোথায় স্বাক্ষরিত হয়েছে? তাশখন্দে, উজবেকিস্তানের তাশখন্দে। চুক্তির লক্ষ্য হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধাবসান। স্বাক্ষরিত হয়েছে হচ্ছে 1966 সালে। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। আহ স্বাক্ষর করেন কে? লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান। মধ্যস্থতাকারী হচ্ছে কোসিগিনি। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি, দেখেন ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মধ্যে এখানে বাংলাদেশও কিছুটা কানেক্টেড। কিভাবে চলেন একটু দেখি। দেখেন, বলছে কি দ্য ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, অর্থাৎ একজন আরেকজনকে কোঅপারেট করবে এবং বিশ্ব শান্তি রক্ষায় এখানে তারা ভূমিকা পালন করবে। দেখেন এখানে উদ্দেশ্য কি? পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। দেখেন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে কবে? 1971 সালের আগস্টে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঠিক আগ মুহূর্তে। তো এই চুক্তির পরেই কিন্তু ভারত অফিসিয়ালি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। দ্যাট মিনস বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। কারণ কি? তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিল কি অন্যতম পরাশক্তি, তাই না? তো সোভিয়েত ইউনিয়নের শেল্টার যদি ভারত পায়, এবং ভারত কিন্তু তখন সোভিয়েত বেল্টেই ছিল, যদিও তারা ন্যামের সদস্য ছিল, বাট তারা মূলত সোভিয়েত বেল্টেরই ছিল। তো সোভিয়েত ইউনিয়নের যদি তারা সাহায্য পায় বা আশকারা পায় বা শেল্টার পায়, অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে নামবে, এটাই স্বাভাবিক, তাই না? তো ওই সময় কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা ট্রাম্প কার্ড ছিল। স্বাক্ষর করেন হচ্ছে ইন্দিরা গান্ধী এবং সোভিয়েত ইউনিয়নের ব্রেজনেভ। ওকে? সিমলা চুক্তি, এই সিমলা চুক্তির সাথেও মোটামুটি বাংলাদেশের কিছুটা কানেকশন আছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে? জুলাইয়ের 1972 সালে। অর্থাৎ 1971 সালে যে বাংলাদেশ যে স্বাধীন হইলো, এই স্বাধীনতার জন্য যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, ওই যুদ্ধের সবকিছুর মানে এন্ড করার জন্য বা শেষ করার জন্য হচ্ছে মূলত 1972 সালে সিমলা চুক্তিটা হয়। এটা কোথায় হয়েছে? হিমাচল প্রদেশের সিমলায়। স্বাক্ষরকারী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। ওকে? চুক্তির উদ্দেশ্য কি? চুক্তির উদ্দেশ্য হচ্ছে উভয় দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একে অপরকে সম্মান দেখাবে, এবং কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উভয় লাইন অফ কন্ট্রোল দেশের সীমানা হিসেবে মেনে চলবে। ভারত এবং পাকিস্তানের মধ্যকার সীমারেখা কোনটা? লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলটা কি? ভারত এবং পাকিস্তানের মধ্যকার সীমারেখা। প্যারিস শান্তি চুক্তি, এটা স্বাক্ষরিত হয়েছে হচ্ছে কত সালে? 1973 সালে। এটা লাগবে না, 27 জানুয়ারি লাগবে না। পক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম। অর্থাৎ আহ 1955 সালে যে যুদ্ধটা শুরু হয়েছে, কাদের মধ্যে? উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। উত্তর ভিয়েতনাম, উত্তর
ভিয়েতনাম এবং হচ্ছে দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দক্ষিণ ভিয়েতনাম। ঠিক আছে। তো এই উত্তর ভিয়েতনাম ছিল হচ্ছে সোভিয়েত মতাদর্শী অর্থাৎ সমাজতান্ত্রিক মতাদর্শী, এবং দক্ষিণ ভিয়েতনাম ছিল হচ্ছে কি বলে এটাকে, গণতান্ত্রিক মতাদর্শী বা ইউএস এর পক্ষের লোক। তো এই যে সোভিয়েত এবং হচ্ছে ইউএস এর গ্যাঞ্জামের মধ্যে আসলে এরা পিষ্ট হয়ে মরতেছিল। তো এই দুইটা দেশের যে শান্তি চুক্তি হয় সেটা হচ্ছে 1973 সালে, এটার নাম হচ্ছে প্যারিস শান্তি চুক্তি। এটার পক্ষ হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম, অর্থাৎ মধ্যস্থতা করে হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলাফল হচ্ছে কি ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটায়। ওকে। আলজিয়ার্স চুক্তি হচ্ছে 1975 সালে হয়। এটার পক্ষ হচ্ছে ইরাক এবং ইরান। আলজিয়ার্স চুক্তির পক্ষ কি ইরাক এবং ইরান। তাদের মধ্যে যে সাতিল আরবের নিয়ে যে গ্যাঞ্জামটা চলতেছিল সেটার মীমাংসার জন্যই হচ্ছে এই আলজিয়ার্স চুক্তিটা হয়। ওকে। তারপর আসেন অসলো চুক্তিটা হচ্ছে 1993 সালে সংগঠিত হয়, এবং এটার মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিন্টন। এই চুক্তির উদ্দেশ্যটা ছিল যে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল পরস্পর পরস্পরকে কি স্বীকৃতি দেয়। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো, আমি তখন এটার সাথে লিঙ্কটা অ্যাড করে দিব। তারপর আসেন ডেটন চুক্তি। ডেটন চুক্তিটা কি, যে ডেটন চুক্তি হয় হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার মধ্যে। এটা কত সালে হয়? 1995 সালে হয়। এই চুক্তিটার আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে, কিন্তু চুক্তিটা স্বাক্ষরিত হয় কোথায়? প্যারিসে। এটা কিন্তু প্রশ্ন আসে যে ডেটন চুক্তির আলোচনা হয় কোথায়, সেটা হবে ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে। আর যদি বলে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়, তাহলে সেটা হবে প্যারিসে। ওকে। এইখানে একটু কনফিউশন আছে। কনফিউশনটা কি? বসনিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিন্টন। তাহলে বসনিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী হচ্ছে বিল বিল ক্লিন্টন, কিন্তু এই সময়ে অস্ত্র বিরতিতে ভূমিকা রাখেন হচ্ছে জিমি কার্টার। ওকে। এই দুটো জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, এবং ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ। এবং ক্লাস সম্বন্ধে এরপরে কোন ক্লাসের ভিডিও চান সেটা জানাবেন। অবশ্যই আমরা পার্ট 2 দিব, তারপর হচ্ছে অন্য কোনো একটা টপিক ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।